সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনার টিকা নিয়ে বিশ্ব রাজনীতি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন চিকিৎসা বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, নর্থ সাউথ ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স স্কুলের ডিন অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা এবং সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী আপনার কাছে যেতে চাই। করোনা নিয়ে যখন সারা বিশ্বই হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশেও করোনার প্রকোপ যে খুব একটা কমে গেছে তা না, কিন্তু সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যেসব পদক্ষেপ নিয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে প্রকোপ অনেক কমে আসায় আমরা এখন হাসপাতালের সংখ্যা কমিয়ে দেবে বা দিচ্ছি, এ ধরনের কিছু বক্তব্য আছে। আসলে কি করোনা নিয়ে আমাদের যে সার্বিক প্রস্তুতি, তাতে কি করোনা কি নিয়ন্ত্রণে বলা যায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বা সরকার কোন দৃষ্টিকোণ থেকে বলছেন সেটা হয়তো তারাই বলতে পারবেন, কিন্তু একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে বা চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমার কিন্তু মনে হয় না যে করোনা নিয়ন্ত্রণে এসে গেছে। করোনা হয়তো বিভিন্নভাবে আমাদের যেমন টেস্ট কমে যাওয়াতে বা অনেকে হয়তো টেস্টের প্রতি অনাস্থা তৈরি বা জনগণ এগিয়ে নিয়ে আসা এদিক থেকে সরকারেরও কতগুলো যেমন টেস্ট ফি আরোপ করা, অন্যান্য কিছু মানে বক্তব্য থেকেও নিরুৎসাহিত করে ফেলা হয় অনেক সময়। সবগুলো মিলিয়ে আসলে হয়তো টেস্টের পরিমাণ কম, মানুষের আগ্রহ কম, কিন্তু এটা হতে পারে যে চিকিৎসকরা হয়তো এই যে পেশেন্ট ম্যানেজমেন্ট, যেটা রোগীর ব্যবস্থাপনাতে অনেক অভিজ্ঞ হয়েছেন, যার জন্য এবং রোগীরাও সচেতন, রোগীরা বিশেষ করে অনেকে নিজেরা অভিজ্ঞ হয়েছেন, যেটাকে বলা হয় সেলফ ম্যানেজমেন্ট, বাসায় থেকে কি করে নিজেকে ম্যানেজ করতে হবে। সব মিলিয়ে হয়তো মৃত্যু হারের ক্ষেত্রে আমরা অনেকেই অবশ্য মৃত্যু হারটা সঠিকভাবে জানি না, কিন্তু চোখে পড়ার মতো হয়তো অত মানে বিশাল আকারে যে সংখ্যাটা বিশাল সংখ্যা নয়। কিন্তু এটা ঠিক যে আমাদের আসলে করোনার যে প্রাদুর্ভাব, বিশেষ করে স্বল্প মাত্রার উপসর্গ এবং উপসর্গহীন একটা বিরাট জনগোষ্ঠী এবং নানানভাবে প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ যেখানে হয়তো বিষয়টাই জানে না, এই ধরনের সংখ্যা কিন্তু খুব একটা পরিবর্তিত হয়েছে আমার মনে হয় না। আমাদের সংখ্যা থেকেই যাচ্ছে। আর একটা বড় বিষয় করোনার ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে মৃদু উপসর্গ কিংবা উপসর্গহীন এই রোগীদেরও কিন্তু দীর্ঘস্থায়ী এবং বিশেষ করে যারা সেরে উঠছেন তাদেরও দীর্ঘস্থায়ী রোগের কিন্তু সম্ভাবনা বেশি। আমরা কিন্তু শুধু এটা সংক্রামক ব্যাধি নয়, এটা কিন্তু এক ধরনের অসংক্রামক ব্যাধি, যেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ, দীর্ঘস্থায়ী রোগ। কারণ এখানে হার্ট ডিজিজ, ডায়াবেটিস থেকে শুরু করে বাতব্যাধি, নার্ভের ব্যাধি, সব কিছুরই কিন্তু লাংস তো বটেই, ফুসফুসের বিভিন্ন রোগের দীর্ঘস্থায়ী সমস্যা থেকে যেতে পারে। সুতরাং আমাদেরকে আত্মসন্তুষ্টির কিন্তু কোনো কারণ নেই এ ব্যাপারে। করোনার কারণে কি মানুষের, আপনি যেটি বললেন যে আত্মতুষ্টি বা কোনো কিছুরই তেমন কারণ নেই, কিন্তু করোনা থেকে আসলে সংখ্যা সামনের দিনে বাড়বে, নাকি মানুষ আশার আলো দেখতে পাবে যে তার জীবন রক্ষায় যে ভ্যাকসিন বা যে ধরনের প্রতিষেধক তৈরি হওয়া উচিত, যেগুলো আমরা সহজ প্রাপ্তি হবে কি না? সম্পূর্ণই নির্ভর করে যে আমাদের প্রথমত রাষ্ট্রের একটা দায়িত্ব। রাষ্ট্র যদি দায়িত্বপূর্ণ আচরণ না করে তাহলে তো সংখ্যা বাড়বেই। দ্বিতীয়ত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারাটা, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের দায়িত্ব, যেটাকে বলি কমিউনিটি পার্টিসিপেশন, উদ্বুদ্ধ করা। তো আমাদের মেকানিজমগুলোর মধ্যে এখনও সেটি সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি, কিন্তু এগুলোর উপরে নির্ভর করবে যেটা বাড়বে না কমবে। কারণ আমি আবারও বলছি যে শুধু করোনার যেটা সংক্রামক বা ফুসফুসের সমস্যা বা তাৎক্ষণিক সমস্যাটাকে বড় করে দেখলে চলবে না, এর যে দীর্ঘস্থায়ী বিষয়গুলো এবং এই বিষয়গুলো যদি থাকে তাহলে আমাদেরকে জনগণকে সম্পৃক্ত করে জনগণের লড়াই হিসেবে এবং তার সাথে সরকারের পৃষ্ঠপোষকতা, এটার উপরে ব্যালেন্সটার উপরে নির্ভর করবে আমরা কিভাবে এটিকে সামনে এগিয়ে নিয়ে যাব। কারণ ভ্যাকসিন বা অন্য কিছু অনেক ক্ষেত্রে আমাদের যেটাকে আমরা বলি ইউফোরিয়া, অতি উচ্চাশা অনেক সময় তৈরি করা হয়, আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে না, এটা কিছুই না, দুই প্রান্ত থেকে কথা বলা হয়। অতি উচ্চাশা হচ্ছে ভ্যাকসিন এসে যাচ্ছে, আমাদের আর কোনো কিছু দরকার নেই, কিন্তু এই ভ্যাকসিন, আজকে হয়তো আপনার আরও আলাপ হবে, ভ্যাকসিনের বিশ্ব রাজনীতি আপনি ইতিমধ্যেই বলেছেন। সুতরাং ভ্যাকসিন
হলেই যে সব সমাধান সবার কাছে পৌঁছে যাবে এমন কোনো কারণ নেই। আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, লিয়াকত আলী সাহেব যেটি বললেন যে আশার কথা তো মানুষ দেখতেই পায়, কিন্তু অতি উচ্চাসা আবার ঠিক না, বা আত্মতুষ্টিও ঠিক না। আমরা শুরু করতে চাই যেটি নর্থ সাউথ ইউনিভার্সিটি যেটি করোনার জিনোম সিকোয়েন্সের গবেষণায় কাজ করছে, সেটি একটি আপনার কাছে জানতে চাই। আরেকটি হলো করোনার যে টিকা ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে দুটি দেশ রাশিয়া এবং চীন এটির অনুমোদনও দিয়েছে, সেটি আসলে মানব দেহে বা আমাদের বাংলাদেশের জন্য আসলে কতটা কার্যকরী? ধন্যবাদ। হ্যাঁ, আমি অত্যন্ত আনন্দিত যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয় নিজ খরচে একটা এই ধরনের প্রজেক্টে হাতে নিয়েছে, এবং তারা বাংলাদেশের পপুলেশনে কোন ধরনের ভাইরাস, করোনা ভাইরাস ইনফেক্টেড করেছে সেটা স্টাডি করে জানতে চাই। এবং এই তথ্য শুধু বাংলাদেশের পিপলদের জন্যই না, সামগ্রিকভাবে একটা নতুন ভ্যাকসিন বা একটা নতুন ট্রিটমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবদান রাখবে। তো আমরা প্রাথমিকভাবে এই কাজ শুরু করে দিয়েছি, এবং প্রাথমিক রেজাল্ট আমাদের হাতে এসেছে। আমরা এই পর্যন্ত খুব বেশি না, মাত্র 8টি সিকোয়েন্স করেছি, এবং সেই সমস্ত সিকোয়েন্স থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশে যে সমস্ত করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্টসগুলো আছে তাদের সাথে ইউএসের কিছু কিছু মিল আছে, এবং আমরা 99.9% পর্যন্ত আমরা এই সিমিলারিটি পেয়েছি। এর সাথেও আরও কিছু মিল আছে, সৌদি আরবের যে তারা যেটা পেয়েছে যে সিকোয়েন্সিং, সেই সিকোয়েন্সিংয়ের সাথেও আমাদের মানুষের দেহে প্রাপ্ত করোনা ভাইরাসের মিল আছে। তো এই কাজটি আমরা করে যাচ্ছি, এবং আমাদের টার্গেট আছে আমরা 200 সিকোয়েন্স করব আগামীতে। এবং বাংলাদেশে আপনি জানেন একটি সরকারি প্রতিষ্ঠান মোটামুটি এই সিকোয়েন্সিং করে যাচ্ছে, এবং বেসরকারি পর্যায়ে এই প্রথম। এবং আমি যতদূর জানি আমি যে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিতভাবে কেবলমাত্র 1টি 2টি বা 3টি বিশ্ববিদ্যালয়ে এই কাজ করছে, তো তাদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি। এবং আমরা এখানে জিনোম রিসার্চ ইনস্টিটিউট এস্টাবলিশ করেছি প্রায় বছর 4-5 হয়ে গেছে, এবং আমরা এখান থেকে এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই বিভিন্ন রোগ জীবাণু সম্পর্কে আরও ডিটেলস ধারণা আমরা পেতে পারি, যেগুলো ভবিষ্যতে বিভিন্ন স্বাস্থ্যের সমস্যা, তার ঝুঁকি এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, তার যে সমাধান, সেই সমস্ত সমাধান খুঁজতে এই ধরনের তথ্য আমাদের কাজে লাগবে। এরপর আপনি বলেছেন টিকার ব্যাপারে বা ভ্যাকসিনের ব্যাপারে। নিঃসন্দেহে আমি শুনছিলাম ডক্টর লিয়াকত ভাই খুব ভালো বলছিলেন, টিকার প্রয়োজন আছে, আবার টিকা হলেই যে সব কিছু শেষ হয়ে যাবে, আমরা একেবারে মুক্ত হয়ে যাব, সেটি বলার সময় বোধহয় এখনও আসেনি। বিশেষ করে এই কোভিড-19-এর বেলায় আমরা দেখেছি যে এই ভাইরাসটা ক্রমাগত তার যে সিকোয়েন্স আছে, তার যে আবরণের যে গঠনশৈলী, সেটা পরিবর্তন করছে। এই পরিবর্তন হওয়ার কারণে যে সমস্যাটা আমরা এখন ফেস করব, যে সোফার সেই প্রথম থেকে এই 5 মাসের বেশি সময় আমরা কিন্তু করোনার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই সময়ের মধ্যে বাংলাদেশ প্রায় এবং বিশ্বের যে সমস্ত জায়গাতে রিসার্চ হয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় যে এখন প্রায় 12,000-এর উপরে সিঙ্গেল নিউক্লিওটাইড মিউটেশন হয়ে গেছে। এই 12,000 মিউটেশনগুলোকে যদি আমরা আবার ক্লাস্টারিং করি, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ করে দেখতে চেষ্টা করি, তাহলে দেখব যে 6টা সাবটাইপস আছে। এই 6টা সাবটাইপসের মধ্যে ঠিক এই মুহূর্তে দেখা গেছে যে যেটা শুরু হয়েছিল চায়নার উহানে ডিসেম্বরে, যেটা আমরা প্রথম ডিটেক্ট করেছিলাম, সেই যে ভ্যারিয়েন্টটা, সেই ভ্যারিয়েন্টটা কিন্তু এখন ওয়ার্ল্ডে খুব কম, অনেকটা নেই বললেই চলে। বিভিন্ন দেশে এটা কমতে শুরু করেছে, এবং এই 6টা ভ্যারিয়েন্টসের মধ্যে 3টা ভ্যারিয়েন্টস মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড এখন আছে। এই ভ্যারিয়েন্টসগুলোর মধ্যে এই যে আমি যে বললাম যে 12,000 মিউটেশন হয়েছে, এই 12,000 মিউটেশনের কোনো মিউটেশনটা কিন্তু আবার নতুন করে এই ভাইরাসগুলোকে আরও বেশি প্যাথোজেনিক, আরও বেশি ভিরুলেন্ট করে ফেলতে পারে। অর্থাৎ দুটো জিনিস আমরা এখানে দেখব, যে এই ভাইরাসের সংক্রমণ করার ক্ষমতা বাড়ছে না কমছে, এটা একটা বিষয়। আরেকটি সংক্রমণের পরে মৃত্যু বাড়ছে না কমছে, এই দুটো বিষয়। এবং এই দুটো বিষয় কিন্তু আমরা যদি ভালো করে জানতে চাই, তাহলে আমাদের যত বেশি সংখ্যক সম্ভব আমাদের এই ধরনের জিনোম সিকোয়েন্সিং করা প্রয়োজন। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের মিউটেশন থাকলে তার ইনফেক্টিভিটি রেটটা বাড়বে, কিংবা কোন ধরনের মিউটেশন থাকলে সেটা ফ্যাটালিটি রেটটাকে ইনক্রিজ করবে, বা কোন ধরনের মিউটেশন থাকলে কোনো একটা পার্টিকুলার ভ্যাকসিন সেখানে ইফেক্টিভলি কাজ করবে বা করবে না। এখন ভ্যাকসিনের ব্যাপারে আমরা ভ্যাকসিন অনেক দেশ এগিয়ে এসেছে, এবং আমি বলি আপনি যারা বড় অর্থনীতি নিয়ে চলছে, লাইক আপনার চীন,
ভারত এবং রাশিয়া। আমেরিকা, রাশিয়া, তারা আসলে বেশি ঝুঁকে পড়েছে, কারণ তাদের অর্থনীতি বাঁচাতে হবে এক। অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন, রাশিয়াতে কিন্তু সোফার যে মৃত্যু সংখ্যা সেটা কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় কম। তারপরেও কিন্তু তারা খুব অ্যাগ্রেসিভলি এই ভ্যাকসিনটা তাদের মানুষের দেহে প্রয়োগ করেছে, যেটা সায়েন্টিস্ট হিসেবে আপনার লিয়াকত ভাই বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সব সিদ্ধান্ত ঠিক এইভাবে সাদামাটাভাবে আমাদের মেনে নিতে কষ্ট হয়। আমরা আসবো আপনার কাছে তো আবার, সেটা নিয়ে আমরা পরে জি, আলাপ আবার করতে পারবো। শুনবো। রহিন হোসেন প্রিন্স, যেটি আমরা করোনা ভ্যাকসিনের কথা বলছিলেন, যে আপনি জানেন যে বাংলাদেশে চীনের তৈরি একটি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। করোনা ভ্যাকসিন নিয়ে তাদের বড় দেশগুলো তাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য রীতিমতো একটি প্রতিযোগিতায় নেমেছে বলবো, এবং সেটি নিয়েও একটি বিশ্ব রাজনীতি বিভিন্ন সময় চলছে। তার কি কোনো প্রভাব বাংলাদেশে পড়েছে? ধন্যবাদ আপনাকে। না, কথার শুরুতে তো আমরা যে মহামারী সিচুয়েশন অতিক্রম করছি সেটা নিশ্চয়ই আমরা আকাঙ্ক্ষা করি যে কত দ্রুত এটাকে আমরা অন্তত একটু আয়ত্তের মধ্যে আনতে পারি। সেই আকাঙ্ক্ষা করেই আমি দু একটা কথা বলতে চাই। আপনার ওই কথায় যাওয়ার আগে আমি খুব মুগ্ধের মতো লিয়াকত ভাই এবং রেজা ভাইয়ের কথা শুনছিলাম। তা মুগ্ধের মতো এই কারণে কথাটা বললাম, এটা আমি খুবই অন্তর থেকে কথাটা বলছি, যে যখন এই ধরনের একটা মহামারী সিচুয়েশন, এটা এমন তো সংক্রমণ, এবং লিয়াকত ভাই এটা তো আরও পরিষ্কার ভাষায় বলেন, সংক্রমণ থেকে আরও অনেক বড়। তো এই জায়গাটিকে যদি আমরা অতিক্রম করতে চাই তাহলে আপনি নির্ভর কার উপরে করতে হবে? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই কথাটা আমি বারবার নিজেকেই আগে মনে করাতে চাই। এটা কিন্তু ধরেন আমরা কি বললাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার জনস্বাস্থ্যবিদরা কি বলেন, লিয়াকত ভাই কি বলেন, রেজা ভাই কি বলেন, তার বাস্তবতা কি, সেইটার উপরে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেইটা যদি না করি তার ফল একরকম। ধরেন আমরা এই যে বললাম যে জনস্বাস্থ্যবিদদের কথার উপরে নির্ভর করে, কারণ তারাই তো গবেষণা করবেন, তারাই তো করবেন। লিয়াকত ভাই একটা বললেন, উনি গবেষণার কথা বললেন, এইগুলোর সম্মিলিত কি কর্মকাণ্ড ওনারা যেটা ডিটেক্ট করবেন সেই মতোই একটা যদি আমরা ভূমিকা নেই রাজনৈতিক বা যারা ক্ষমতাসীন থাকে, তাহলে এর এক ধরনের প্রভাব। আর আমি যদি আগে থেকে কতগুলো প্রি আইডিয়া এটা নেই, তার থেকে ভূমিকা নেই আর এক রকম, কিন্তু সব প্রভাব পড়বে মানুষের উপরে। এই জায়গা থেকে আগে বেরিয়ে আসবো কিনা, আমি রাজনীতির, আমি এই কোশ্চেনটা একজন আমি কমিউনিস্ট পার্টির লোক হিসাবে, বামপন্থী কর্মী হিসাবে আমি এই কথাটা আগে বলতে চাই। আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য হলো যে আমাদের নির্ভর করতে হবে জনস্বাস্থ্যবিদদের উপরে। আমরা নির্ভর করতে হবে এইখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরও যত আছে, আমার দেশ বিদেশ বলছি, ওনারা কিভাবে বলেন এবং সেইটার স্বার্থটা মানুষের স্বার্থ কোন জায়গাটাই করবো এইটুকু। গত 5 মাসে কি সেই নির্ভরতা ছিল? আমি আসছি এই জায়গায়, ওই যে কিন্তু বললাম, এইটাই হচ্ছে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা সেইটা উপেক্ষিত দেখছি আর কি। সেই উপেক্ষা যেমন দেশের ক্ষেত্রে আর নতুন করে বলার দরকার নাই। আমি আরও পুরনো কথা বাদ দেন, এই যে দুইজন এইখানে যে সংক্ষিপ্ত কথা বললেন, এই কথাটা কয়জন শুনছে আপনি দেখেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন চিকিৎসক আছেন, প্রধান চিকিৎসক, আমাদের একটা কি বলে উপদেষ্টা কমিটি হয়েছে, তাদের কথাও তো শোনা হয় নাই। আমি সেই আলোচনা হয়তো এখন না বলে বলছি না, আমি বলছি তাহলে ওই জায়গাটা তো হচ্ছে না। এবার আপনি চলে আসেন ওই সিকোয়েন্সে, যদি দেখেন আমাদের বিবেচনায় যে আমরা জানি যে এটা খুবই, যে দেশগুলোর কথা রেজা ভাই তো নাম ধরেই বললেন, বা আমরাও জানি যে এই সমস্ত বিশেষ করে পুঁজিবাদী দেশগুলো, তাদের একটা অ্যাটিচিউড তো থাকবেই, যার যার জায়গা থেকে এইটার উপরে কিভাবে তার অর্থনীতি মানে অর্থবিত্ত এই পজিশনটা নিতে পারে। কারণ আধিপত্যের কথা যেটা হয়, এটা তো অর্থনৈতিক আধিপত্যের উপরে দাঁড়াই তো অন্য কিছু করে আর কি। রাজনৈতিক আধিপত্য অর্থনৈতিক আধিপত্যের উপরে দাঁড়াই তো করতে হয়, তারা সেই কাজ করবেন। এখন আমি কি আমার আগে রাজনৈতিক বিবেচনাটা আগে করব, নাকি আমার ওই যে একটু আগে বললাম জনস্বাস্থ্য এবং জনগণ তার সহজ প্রাপ্তি, এই চিন্তাটা করব? আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশও এই ফাঁদে এখনো পর্যন্ত পা দিয়ে আছে। বিশেষ করে আপনি যে কথাটা এখানে বললেন যে চীনের ভ্যাকসিন, তার ট্রায়ালের বিষয়টা, আমি তো মনে করি যে এই বিষয়টা নিয়ে দরকার হলে আরও আলোচনা আমাদের এই জনস্বাস্থ্যবিদদের সাথে কথা বলেই কি করণীয় সেই জায়গাটা দরকার ছিল। আমরা দেখলাম যে এই ক্ষেত্রে আমাদের যে অধিদপ্তর, তারা কিন্তু প্রথম দিকে তো পজিটিভ সিগন্যাল দিলেন, তাই তো, যদি আমি বল না করি, কিন্তু আটকাই দিলেন কোথায় যায় দেখেন, সিদ্ধান্ত অন্য জায়গা থেকে। তাহলে সেটা কেন হবে? আমার এই জায়গাটায় আমাদের দিক থেকে আপত্তি, আমরা মনে করি এটা কারেক্ট হচ্ছে না। এইটা নেওয়া না নেওয়ার কথাটা আমি ইচ্ছা করে আমি ওই সিদ্ধান্তের আমরা দিতে চাই না, আমরা দিতে চাই ওনাদের উপরে নির্ভর করে, ওনারা যেটা নেবেন সেই জায়গাটায় যাওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের এই ব্যত্যয়টা ঘটছে। এই ব্যত্যয় ঘটার মধ্য দিয়ে হবে কি জানেন, আমাদের যে আলোচনার দরকার ছিল, যে আমাকে যদি বলেন ওনারা ডিসিশন দেবেন, আমি আলোচনায় কোনটায় যাবো, রাজনৈতিক কর্মী হিসাবে আমি আলোচনায় যাব, এইখানে দয়া করে যেন কোনো ভিআইপি ট্রিটমেন্ট না থাকে। ভ্যাকসিন আসলে আমাদের যে বিভিন্ন অর্গান আছে, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে কথার কথা সচিবালয়েও যে ক্লিনিক আছে, আপনি বন্টন করে দেন, এবং ওইখান থেকে একজন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী
ওনার প্রয়োজন হলে যেমন হবে, আমার তেঁতুলিয়ার হেলথ কমপ্লেক্সে ওইখানে থাকলেও তিনি যাতে সহজে পান, বরঞ্চ ওই জায়গাটায় আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা বামপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে ওইটাই হচ্ছে আমার ডিমান্ড, এবং সেই জায়গাটা যাওয়া দরকার। কিন্তু আমরাও রাজনীতির মার প্যাচে বিবেচনায় থেকে সেই জায়গাটা করছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমার কাছে এখনো মনে হয় যে সেই সময়টা চলে যায়নি এখনো পর্যন্ত, বা চলে যায়নি, যতটুকু গেছে আমি তো ফিরিয়ে আনতে পারবো না, কারণ এটা নিয়ে এখন বিশ্ব রাজনীতির নতুন ডামাডোল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, অবশ্য প্রথম দিন থেকে এটা রাজনীতি ছিল, দ্বিতীয় দিন থেকে আমি তা বলবো না, কিন্তু সেই জায়গায় আমি মনে করি যে আমাদের মতো দেশকে, কারণ এই তৃতীয় বিশ্বের দেশ যতই আমি উন্নয়নশীল বলি, কিন্তু আর্থিকভাবে তো অত শক্তিশালী না, আমার মানুষ শক্তিশালী না, আমার স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন না, এটা একটা মৌলিক অধিকার হিসাবে সংবিধানে যতটুকু স্বীকৃত আছে সেটা মানুষ পাচ্ছে না। সুতরাং আমরা এটা একটা এখনো যদি বলতেই হয় যে এখনো পর্যন্ত মহামারী দেখা দেয়নি, এটা তো হয়তো ওই যে মানুষের ভাষা দিয়েই বলতে হয় কপাল ভালো, বাস্তব কথা মানুষের ভাষায় বললাম আর কি। কিন্তু এটা দিয়ে তো শেষ রক্ষা হবে না যদি একটা ঘটনা ঘটে, সেই সিচুয়েশন তো আছে। এবং সেই সিচুয়েশন আমি আরেকটা শব্দে আজকে এখানে আসলো বলে এটা হাইলাইট করছি লিয়াকত ভাইয়ের কথা ধরে। আমরা কিন্তু এতদিন দেখেন সাধারণভাবে কি ছিলাম, আমি আমার দিক থেকে যে পজিটিভ হচ্ছে কত দ্রুত নেগেটিভ হয়, কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখছি নেগেটিভ হয়ে চলে আসছেন বাড়ি, কয়দিন পরে একেবারেই তিনি জীবনকে বিসর্জন দিতে হচ্ছে, কারণ অন্যান্য অর্গানে ফুসফুস ছাড়াও যেভাবে এফেক্ট করছে তার থেকে তিনি কিন্তু রেহাই পাচ্ছেন না। সুতরাং আমাকে আজকে এইটা বিবেচনা করে, এবং এই যে সিকোয়েন্সের কথা যেটা বলছেন, আমার নিউ পদক্ষেপ কি হবে, যখন এইটা চিন্তা করা একটা মানবিক কাজ, তখন আমি যেন এই রাজনৈতিক ডামাডোলে আমার মানুষকে, আমাদের মতো দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত না করি, সেটাই দেখা অন্যতম। আমরা একটা বিরতি নিয়ে আসবো হবে বলে আমরা মনে করি। জি দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, যেটি রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে করোনার যে প্রস্তুতি থাকার দরকার ছিল, বা যাদের উপর নির্ভর করার কথা ছিল, যাদের পরামর্শ নিয়ে করোনার প্রস্তুতি নেওয়া উচিত ছিল, দুর্ভাগ্যজনক হলেও আমরা সেই জায়গায় যেতে পারিনি বা সেটি উপেক্ষিত হয়েছে। সেটি আসলে কেন উপেক্ষিত হলো সেটি একটি বিষয়। আর করোনা মোকাবেলা সর্বশেষ যেটি আর কি জীবন বাঁচানোর জন্য ভ্যাকসিন আনার ক্ষেত্রে যে প্রস্তুতি, বলা হচ্ছে যে উৎস থেকেই প্রথম আমরা পাবো সেখান থেকেই সংগ্রহ করব, আসলে কি সেই ধরনের প্রস্তুতি আছে আমাদের? প্রিন্স ভাইয়ের কথাটাকে খুব চমৎকারভাবে উনি বলেছেন। আমি যদি অন্যভাবে বলি, যে আসলে বিজ্ঞানের উপরে যদি কোনো রাজনীতি দৈত্যের মতো চেপে বসে, তাহলে কিন্তু সেই বিজ্ঞান সত্যি অর্থে যে অবজেক্টিভ, যেভাবে নৈর্ব্যক্তিক একটি সত্যের উপর দাঁড়িয়ে চেষ্টা করেন সমাজকে দিক নির্দেশনা দিতে, আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদরা সেটা বাস্তবায়িত করবেন, কিন্তু তারা যদি তাকে স্বাধীনভাবে কাজ করতে না দেন তাহলে হবে না। তো ভ্যাকসিনের আমাদের দেশে সেটি যে হয়নি সেটা আপনারা বুঝতেই পেরেছেন, এবং কেন হয়নি ওই বিচার বিশ্লেষণ করলে বহু আলোচনা হয়েছে, আপনাদের টিভিতে হয়েছে। সুতরাং আমি তার মধ্যে তত যাচ্ছি না যে এর মাঝে যে মানসিকতা থাকা উচিত ছিল সেইভাবে আসলে কাজটা হয়নি। যেভাবে জনস্বাস্থ্যবিদরা পরামর্শ দিয়েছেন আমরা দেখেছি তার প্রতিফলন সবসময় পাইনি, কারণ এখানে অর্থনীতি, বিশেষ করে কায়েমি অর্থনীতি এবং রাজনীতির প্রভাব অনেক বেশি কাজ করেছে। আমি সেখান থেকে আপনার যে পরেরটা, বরং যে শুধু বাংলাদেশ না, এই ভ্যাকসিন রাজনীতি প্রমাণ করে যে আসলে সারা পৃথিবীতেই এই প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। এই করোনার যদি সমাজতাত্ত্বিক এবং রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে কর্তৃত্ববাদী শাসন এবং যে তার সাথে জড়িত যে অর্থনৈতিক যে ব্যবস্থা, সেগুলোর কিন্তু একটা নতুন করে এক ধরনের সংরক্ষণবাদী এক ধরনের চিন্তার বিকাশ ঘটে গেছে এই করোনার ক্ষেত্রে। এটা যদি আমরা এখন থেকে সচেতন না হই তাহলে কিন্তু প্রতিরোধ করতে পারবো না। এই ভ্যাকসিনের কথাই বলি, আসলে ভ্যাকসিনের যে আমরা যদি সায়েন্টিফিক দিকটা দেখি, তাহলে ভ্যাকসিনের নতুন যেগুলো, যেমন ধরুন সবচেয়ে এগিয়ে আছে যে 3-4টা যারা ক্লিনিক্যাল ফেজ 3-তে ট্রায়ালে গেছে। অক্সফোর্ডেরটা ভেক্টর বেসড বলি, আমি টেকনিক্যাল বেশি আলোচনায় যাচ্ছি না। মডার্নাটা আরএনএ বেসড, আরএনএর ভিত্তিতে। আরেকটা হচ্ছে ফ্রান্সের যেটা, সেটা হচ্ছে প্রোটিন ভিত্তিতে। আর চীনেরটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ট্র্যাডিশনাল ভিত্তিতে। এই 4টা যে, তার মধ্যে 3টাই কিন্তু এক ধরনের একদম নতুন, এতে সম্পর্কে অভিজ্ঞতা কিন্তু খুব কম। ভেক্টর বেসড বলি, আরএনএ বেসড বলি, প্রোটিন বেসড বলি, এই সম্পর্কে কিন্তু মানুষের অভিজ্ঞতা খুব একটা বেশি নেই। যেটা চায়না সাইনোভ্যাক, সেটাতে রিলেটিভলি বেশি। এখন এগুলোর ক্ষেত্রে কিন্তু এখনও লং টার্ম আমরা জানি না
যে সত্যি অর্থে এই যে সিকোয়েন্সিং এগুলোর গুরুত্ব অনেক অসাধারণ এই কারণে যে কোন ধরনের ভ্যাকসিন যে কার উপরে ভালো কাজ করবে এ ব্যাপারে কিন্তু আরও অনেক রকম যখন আমরা সত্যিকার প্রয়োগে যাব সবার উপরে সব ভ্যাকসিন কাজ করবে না। তাহলে এমন হতে পারে যে শুধু চীন না, শুধু ইউকে না, শুধু মডার্না না, শুধু সাইনোভ্যাক না, কোনো পার্টিকুলার ভ্যাকসিনের উপরে জোর না দিয়ে সেই জন্য WHO একটা খুব সুন্দর কাজ করেছে, আমি সেটাতে পরে আসছি। কিন্তু এই ভ্যাকসিনে যেটা প্রথমেই বললাম যে আজকে ট্রাম্প এক ধরনের রাজনীতি, তার ইলেকশনের রাজনীতি, এবং সেটা কিন্তু একদম মানে প্রভাবিত করছে যে তার সায়েন্টিফিক অর্গান CDC বা NIH-কে প্রভাবিত করার চেষ্টা করছেন। ওইদিকে পুটিনের কিন্তু তার ইকোনমিক ফল ডাউন হয়েছে, তার পপুলারিটি ফল করছে। এই সময়ে স্পুটনিকের মতো নামও দিয়েছেন স্পুটনিক, কারণ আবার একটা রিভাইভালের আকাঙ্ক্ষা গ্রো করেছে তার, এবং সেইটা কিন্তু যত না জনস্বাস্থ্য, ট্রাম্পের ক্ষেত্রে যত না জনস্বাস্থ্য, এইটা কিন্তু রাজনীতির সাথে অনেক বেশি যুক্ত হয়ে গেছে। মানে প্রত্যেকটা বিষয়ের সাথে খুঁজলে দেখা যাবে তাদের কিন্তু স্বার্থটা আসলে মুখ্যত স্বাস্থ্য না। আবার চায়নার ক্ষেত্রেও এই যে তড়িঘড়ি যেটা যে তার যে তথ্য লুকিয়ে রাখার, উহানে প্রথম যে কর্তৃত্ববাদী শাসনের কারণে তথ্যের যে বিভ্রাট, তার সাথে কিন্তু এই মহামারী একটা যোগসূত্র রয়েছে, এবং তার যে নয়া ইকোনমিক উপনিবেশবাদের যে আকাঙ্ক্ষা, সে মানে যেটাকে আমরা বলছি এখন ভ্যাকসিন কলোনিয়ালিজম, এই ভ্যাকসিন কলোনিয়ালিজমের কিন্তু সম্পর্ক রয়েছে। সুতরাং রাজনীতি কিন্তু বিশ্ব রাজনীতি জুড়ে হচ্ছে। তো প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় বিষয় হয়েছে যে WHO, গাভি, সেপি, মেলিন্ডা বিলস ফাউন্ডেশন, ইউনিসেফ, গ্লোবাল ফান্ড এরা মিলে আসলে একটা অ্যালায়েন্স করেছে যার নাম বলা হচ্ছে অ্যাক্ট। একটা হচ্ছে যে অ্যাক্টিভিটিস ফর করোনা ভাইরাস রিলেটেড টুলস, তার অধীনে কিন্তু একটা চমৎকারভাবে একটা যে ব্যবস্থাপনাটা করা হয়েছে পরিকল্পনা, সেখানে প্রথমেই বলা হয়েছে যে লিস্ট ডেভেলপড কান্ট্রি LIMC এবং LIC তারা কিন্তু একটা গ্রুপকে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং সেই জন্য তারা একটা অ্যালায়েন্স তৈরি করেছে। এবং সেই অ্যালায়েন্সে আমরা কতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করব, কারণ সেখানে প্রথমে দেওয়া হয়েছে যে 3% একটা পপুলেশনের 3%কে ধরে নেওয়া হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার, তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। তারপরে 20% ধরে নেওয়া হয়েছে ভালনারেবল গ্রুপস, অর্থাৎ এজেড পপুলেশন কিংবা তাদের কোমরবিডিটি আছে, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, লাং ডিজিজ, তারা আবার আরও যদি কোনো ডিফাইন্ড পপুলেশন থাকে যারা ভালনারেবল, আর বাকি আরও 20% এটা লবিংয়ের উপর নির্ভর করবে যে আরও 20% যদি আমরা দেখাতে পারি যে আমাদের কোন ধরনের প্রয়োজন সবচেয়ে বেশি, তার মানে 43% পপুলেশনকে কভার করার জন্য একদম ODA মাধ্যমে এই পার্টটা কিন্তু করে প্রোটেকশনের চেষ্টা হচ্ছে যাতে প্রাইভেট ফান্ডিংয়ে না যায়। তো আমরা কোথায় আছি এটা জানার জন্য যদি আপনার থাকে আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, যেটি ডাক্তার করোনার ভ্যাকসিন নিয়ে কথা বলছিলেন, আপনি যেটি শুরু করেছিলেন যে রাশিয়ার ভ্যাকসিনটি যেটি আসলে কি মানব দেহের জন্য কতটা কার্যকর হবে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন, বিশেষ করে আমেরিকাই এটার বিরোধিতা করছে। তো তার ফলশ্রুতিতে চায়না আরেকটি অনুমোদন দিল। এই দুটি ভ্যাকসিনই বাংলাদেশেও একটি ট্রায়াল হওয়ার কথা ছিল, সেটি হয়নি। আসলে বাংলাদেশের মানুষের আসার জায়গায় কোথায়? ভালো প্রশ্ন। আসার জায়গা কোথায়? আসার জায়গায় খুঁজে নিতে হবে আসলে, আর সেই জন্য বাংলাদেশকে অনেক বেশি কাজ করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। ইন্ডিয়াতে যখন অক্সফোর্ড ভ্যাকসিন তাদের দেশেও মানে তাদের কাজ শুরু করলো, তখন ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে তাদের একটা MOU হয়ে গেল, তারা 100 মিলিয়ন ডোজ সেখানে তৈরি করবে। এরপরে ভারতে এটার ক্লিনিক্যাল ট্রায়ালও চলবে। এছাড়াও ভারত কিন্তু নিজেদের উদ্যোগে তারা কিন্তু আরও 7টা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে চলে এসেছে। তার মধ্যে 2টো ভ্যাকসিন অলরেডি ফেজ 2 এর অনুমতি ভারত দিয়েছে, সেই কাজ দ্রুত শুরু হবে। আমার প্রশ্ন হচ্ছে যে, বা আমি যেটা ভাবতে চাই সেটা হলো, ভারত অক্সফোর্ডের যে ভ্যাকসিন তৈরি হবে সেটির প্রাপ্যতা, সেটির জনগণের জন্য সেটা সহজলভ্য করে দেওয়ার জন্য কিন্তু অলরেডি ঢুকে গেছে। শুধু তাই না, এই সেরাম ইনস্টিটিউটের পাশাপাশি আরেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিও কিন্তু সম্প্রতি এই অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা মার্কেট করছে, অ্যাস্ট্রাজেনেকা নামে যে বিগ জায়ান্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদের সাথে আবারও চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে তারা নিজেরা ভ্যাকসিন ডেভেলপ করছে, অন্য দেশের ভ্যাকসিন তাদের জনগণের জন্য যেন সহজে পাওয়া যায় সেই ব্যবস্থা নিয়ে তারা কাজ করছে। চায়নার বেলায়ও সেরকম। চায়নার অন্তত 3টা কোম্পানি, সাইনোফার্ম, সাইনোভ্যাক এবং ক্যানসিনো বায়ো, এরা 3টা কোম্পানির অন্তত 4টা ভ্যাকসিন তাদের ফেজ 3-তে আছে।
এবং প্রথম যে ভ্যাকসিনটা মানব দেহে প্রয়োগের অনুমতি দেয় সেটাও কিন্তু চায়নাতে দেওয়া হয়, সেটা বিশেষ করে লিমিটেড মিলিটারি পিপলদের জন্যে। তারপরে আরেকটা ভ্যাকসিন যেটা আমাদের দেশে ট্রায়ালের জন্য তারা চেষ্টা করছে, যে অলরেডি বিএমআরসি এটা সায়েন্টিফিক বিষয়গুলো দেখে অনুমতি দেওয়ার জন্য রিকমেন্ড করেছে, কিন্তু এখনও পর্যন্ত নানা কারণে ট্রায়ালটা হচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো এটাই প্রমাণ করে যে প্রত্যেকটা দেশ কিন্তু তাদের জনগণকে সেভ করার জন্যে যত ধরনের প্রস্তুতি, যত ধরনের চেষ্টা তদবির করা যায় সেটা কিন্তু করছে। যেহেতু বাংলাদেশ নিজেরা কোনো ভ্যাকসিন তৈরি করতে এখনও পারছে না বা সেরকম কোনো সম্ভাবনাও আমরা খুব দেখছি না, ফলে আমাদের কাজ হবে যারা তৈরি করছে তাদের সাথে অনেক বেশি লেয়াজো করে বিভিন্নভাবে আমাদের এই প্রাপ্যতাটাকে নিশ্চিত করা। তো যে কাজটা আমরা আমার মনে হয় এখনও একটু স্লোলি যাচ্ছে। লিয়াকত ভাই বললেন যে অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন আছে ইন্টারন্যাশনালি, আমি জানি যে তাদের সাথে বাংলাদেশ সরকারের একটা যোগাযোগ আছে, আমরা সেখানে কিছু পার্টিসিপেটও করেছি, কিন্তু এই কাজটাকে আরও বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে সামনে না নিলে যেটা হবে, একদিনে তো আমরা সব ভ্যাকসিন তৈরি করতে পারবো না, কারণ টোটাল ওয়ার্ল্ডকে এখন এই ভ্যাকসিন প্রোভাইড করতে হবে, যেই তৈরি করুক না কেন। তাহলে আমরা যদি সামনের সারিতে থেকে এই ভ্যাকসিনগুলো পেতে চাই, তার প্ল্যানিংটা, তার যত ধরনের ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক আছে সেটা এখনই করতে হবে। তারপরে সেই ভ্যাকসিনটা বাংলাদেশে আসলে আমরা কি নিয়ে বসে থাকবো? না, আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব, কোন ধরনের পিপলকে আমরা বেশি দেব, সেইটার প্ল্যানিং কিন্তু দিস ইজ দি রাইট টাইম টু কমপ্লিট। তা না হলে কি হবে, ওই যখন প্রথমে ওখানে শুরু হয়েছিল আমরা ভাবছি যে আমরা রেডি, আমাদের কিন্তু ভ্যাকসিন তৈরি হয়ে যাবে সব জায়গায়, হয়তো একটা ব্যাচ চলেও আসবে, তারপরে বলবো যে হ্যাঁ আমরা রেডি, আমরা এখন ডিস্ট্রিবিউট করবো, কিন্তু ডিস্ট্রিবিউশনে লাগবে আরও 3 মাস। তো এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, তাহলে আমরা আসলে ভ্যাকসিন পেতে পারি। রাশিয়ার ভ্যাকসিন যেভাবে তারা সামনে আনলো, অনলি 76 ভলান্টিয়ারের উপর তারা অ্যাপ্লাই করেছে, তারা মানে বলছে যে এটা সাস্টেইনড ইমিউনিটি এরা দিবে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে প্রোটেকশন দিবে। হ্যাঁ, কিন্তু এই প্রতিরোধ ক্ষমতা দীর্ঘ সময় ধরে দিবে, এটা তো প্রমাণ করতে হবে, এটার জন্য স্টাডি করার একটা সময় দিতে হবে। তারা 76 পিপল দিয়ে, টু বি অনেস্ট, যে একটা ফার্স্ট ট্রায়ালও সুন্দর করে হয় না, কারণ 76 পিপলের মধ্যে আবার 2টো ফর্মুলেশন আছে। অর্থাৎ আমরা যদি ফেজ 1 ট্রায়াল করতে যাই তাহলেও সেখানে 50 to 100 পিপল লাগে, আমরা 2তে যদি যাই সেখানে সেভারাল হান্ড্রেডস লাগে, এবং ক্লিনিক্যাল ট্রায়ালে 3rd ফেজে না যাওয়া পর্যন্ত আসলে কোনো ড্রাগ বলেন, ভ্যাকসিন বলেন, কোনো কিছুই মানবদেহে প্রয়োগের অনুমতি দেওয়াটা আমার মনে হয় যে কোনো সায়েন্টিফিক কমিউনিটি এটাকে অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয় না। হাসান মাহমুদ রেজা, আপনার কাছে আবার আসবো আমি। রুহিন হোসেন প্রিন্স, যেটি হাসান মাহমুদ রেজা ভাই বলছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরি হবে, বা এই খবরে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত তাদের বেশ কিছু প্রস্তুতি নিয়ে রাখছে। করোনা আসবে না, আসলে দেখা যাবে, বা আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি, কিন্তু যখন আসলেও তখন ব্যবস্থাপনায় নানা ত্রুটি ধরা পড়লো। সেক্ষেত্রে ভ্যাকসিন পেলেই যে বাংলাদেশের মানুষ সহজলভ্য হবে মানুষের কাছে, সেই ধরনের প্রস্তুতিতেও তো ঘাটতি থাকতে পারে। না, ঠিকই তো। আমার মনে হয় যেটা আপনিও কনক্লুড করলেন, ভাইও যেটা বললেন, খুবই সঠিক কথাই তো। এটাই তো আমি দেখি যে বাংলাদেশের একটা বড় সমস্যা। এখন তার থেকে আরও বড় সমস্যা ওটা ওই যে লিয়াকত ভাই বলছেন, যে এই জায়গাগুলো যদি নির্ধারণ করি, এটা তো বাস্তবায়নের দায়িত্ব তো রাজনীতির, সরকারের। সেই জায়গাটা হচ্ছে বড় সংকট, বুঝছেন। এই যে আমি ওনার কথা শুনতে শুনতেই মনে হচ্ছিল, মানে জাস্ট চোখের সামনে ভাসছিল যে বোধহয়, আমি বোধহয় শব্দটা একটু খুব মানে কি বলে সফট শব্দ ব্যবহার করলাম, যে উনি যেভাবে বললেন কথা তো কারেক্ট, যে আমাদের দেশ এই ধরনের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে সেগুলো তো গবেষণার বিষয়। এগুলো তো ওই যে বললাম যে খালি মুখের কথার ব্যাপার না, এবং বাস্তব ভিত্তিক গবেষণার জায়গায় যে এটা করতে হবে, এবং আমার সেই প্রস্তুতির জায়গায় যাইতে হবে। কিন্তু বোধহয় প্রস্তুতি এরকমের আছে যে কোথায় এরকম ঘটলে ভ্যাকসিন কোথায় আবিষ্কার হবে, আমি কিভাবে ওইটা নিয়ে আসতে পারবো, এবং কত কমিশনে কোথায় বিক্রি করতে পারবো, কোথায় গিলাতে পারবো, পরিস্থিতিটা এরকম। আপনার নিশ্চয়ই মনে আছে যে এইবারের ঘটনার পরপর যখন আমরা দেখছি এই যে পরীক্ষার জন্য কিট পাওয়া যায় না, মানসম্মত মাস্ক পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে কিন্তু তখন লক্ষ লক্ষ কিট, মাস্ক এগুলো কিন্তু হাজির, আমরা জানতামও না। পরে খোঁজ নিয়ে আমার মতো এই বিষয়ক অজ্ঞ মানুষ ওয়েবসাইটে ঘিরে দেখি যে এই সময় চীনে 4000 কোম্পানি, এটা আমি বলছি মার্চ মাসের শেষ দিকের কথা বলছি, 29-30 মার্চের কথা বলছি, 4000 কোম্পানি তার অনুমোদন পেয়েছে, তারা এইগুলো করেছে, এবং যার যার বিজনেসম্যান এটা করছে। এবং আমি একজন বিজনেসম্যানকে জিজ্ঞেস করলাম যে তুমি এত তাড়াতাড়ি আনলা কীভাবে? চীনে যখন প্রথম ঘটনা ঘটলো, আমি তো বিজনেস করি, আমি মালয়েশিয়াতে তাদের মাস্টার্স দিয়েছিলাম, তখন কন্ট্যাক্ট ছিল, তারা করলে আমাকে দেবে, তাহলে আমি চলে গেছি কোথায়? তা আমি বিবেচনা করছি যে আপনি যদি মানুষ, জনস্বাস্থ্য তাহলে বিবেচনা করেন, তাহলে আপনার ভূমিকা একরকম, আর এটা কমিশন এজেন্ট করে এটা করবেন,
আর বাংলাদেশের মানুষ মনে হবে অজ্ঞ মানুষ, যা গিলাবো তাই গিলে যাবে। এইটা একটা খুব ক্ষতিকর জায়গায় হবে বলে আমার কাছে মনে হয়। সুতরাং এই প্রস্তুতি এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি এখানে বলতে চাই, এখানে আমি কথার পাল্টাপাল্টির জায়গায় এই ধরনের একটা কি বলে প্যান্ডেমিক সিচুয়েশনে সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই যে গ্যাপটা আছে এটা দ্রুত পূরণ করার জায়গায় যাওয়া হোক। কারণ বাংলাদেশের এখনো পর্যন্ত ওই যে একটা তো চীনের যেখানে আসছিল ওইটাকে এক ধরনের তো কি মিসই করলাম আমরা। তাহলে অন্য জায়গায় আছে এই কথাটা শুনতেই তো ভালো লাগে যে বাংলাদেশ আমরা এক জায়গায় না সব দিকে হাত দিয়ে রাখবো, যেখানতে পারবো নেব। কিন্তু এই যে আমি আবার বলি, আমার কথা বাদ দিলাম, এই যে জনস্বাস্থ্যবিদদের কথাই বলি, ওনারা কি বলছেন যে বাংলাদেশে কোনটা আনবো, আমার পরিবেশ পরিস্থিতি কোন ধরনের ডিজিজ সেটাকে তো আমার নির্ধারণ করতে হবে এবং কখন কোনটা মানে দরকার এবং সেটা আমার জনগোষ্ঠীর বহন করার ক্ষমতা, সরকারের ভূমিকা এগুলো আছে কিনা নির্ভর করে করতে হবে। তার জন্য গবেষণা সহ সব কিছুতে একটা অ্যাডভান্স রোল প্লে করা দরকার। কিন্তু এই অ্যাডভান্স রোল কিন্তু এখন আমরা দেখছি না। যেমন এই যে উনি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে জানি মানে এটা সবাই জানেন যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন এটা শুরু করলো টেস্ট, তারপরে কিন্তু টেস্টটা ঠিক মতো এখানে হয়নি, কিন্তু তারাও কিছু ওই অঞ্চলের কি বলে যে সিকোয়েন্সই তো বলেন শব্দটা, যে তারা ওই অঞ্চলে করছে খুলনা এবং ওই অঞ্চলে কিভাবে করেছে, তাহলে শুরুতে তো করতেই পারে, সেই সক্ষমতা যে নাই তা না, আমাদের কিন্তু আছে, মানুষ আছে, তারা সেই অ্যাটিটিউড আছে। এবং আমি ওইখানে ইয়াং কর্মীদের চিনি যে তারা রাত দিন পরিশ্রম করে এটা কাজ করছে আনোয়ার স্যারের নেতৃত্বে, এবং তাদের কোনো গাফিলতি অন্ততপক্ষে আমরা চিনি বলে আমি ব্যক্তিগতভাবে বলছি, যতটুকু চিনি এটা বললাম যে তারা কিন্তু নিজের জীবনকে উজাড় করে দিয়ে এই জায়গায় একটা কি বলে ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে করেছে। তাহলে এই তো জনস্বাস্থ্যবিদদের এই জায়গাটা থেকে একেবারে আপনাকে ফ্রি করে দিতে হবে এবং এই জায়গায় প্রয়োজনে অর্থ বরাদ্দ সহ সব কিছু দিতে হবে। এইখানে যদি রাজনীতির ডামাডোলে পড়ে যাই হবে না। আমি খালি এই পয়েন্টে এইটা শেষ করি, কারণ বেশি বলার দরকার নেই। লেখক ভাই খুবই কারেক্টলি বলেছেন, আজকে এখানে এনাদের কাছে যে দেশগুলো দেখছি সব জায়গায় কিন্তু জনস্বাস্থ্যের থেকে গুরুত্ব হচ্ছে আমি আগে পারবো কিনা, আমি আগে এটা বেচতে পারবো কিনা এবং কী পরিমাণ আমার অর্থনীতির জায়গাটা করতে পারবো, শুধু নিজের জন্যে না, কিছু কোম্পানির জন্য, আর হচ্ছে আমার ক্ষমতায় টিকে থাকার জন্য আমি কাজটা করতে পারবো কিনা। এই জায়গা থেকে আমার মনে হয় ওই ফাঁদে পা দেওয়া উচিত হবে না। বাংলাদেশ এমনি কিন্তু জিও পলিটিক্সে আমরা খুবই একটা বিপজ্জনক পরিস্থিতি আছি। সাউথ এশিয়ার খবর আমরা জানি, আমরা দেখি যে ভারত তার পজিশনটা আমরা জানি। সে কয়দিন আগে তাদের এই 15 তারিখে তাদের স্বাধীনতা দিবসে বক্তৃতায় কিন্তু মোদী সাহেব যেটা বললেন, তিনি সম্পর্ক উন্নয়ন ওই দেশগুলোর সাথে নেপাল টেপালের যখন দূরে চলে যাচ্ছে, সে তথাকথিত সম্পর্ক উন্নয়ন বাংলাদেশ এই জায়গায় ভাবছে। এখন সেই সম্পর্ক উন্নয়ন আমরা কি আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে করব? এবং সেই স্বার্থ বিসর্জনের মধ্যে এই যে ডোজ আমরা কি নেব, নাকি আমি ভারতের হাতে ছেড়ে দেবো, না অন্য কারোর উপরে ছেড়ে দেবো, এইগুলো বিবেচনা থেকে জনস্বাস্থ্যবিদদের উপরে নির্ভর করেই আমাদের এই পুরো কর্মকাণ্ড পরিচালনা করা দরকার বলে আমরা দৃঢ়ভাবে মনে করি। আমরা একটা বিরতি নিয়ে আসবো দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম। করোনার ভ্যাকসিন সহজভাবে পেতে হলে বাংলাদেশকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে সরকারকে নিতে হবে, এবং সরকার শুধু না, সরকারের যে এক্সটেন্ডেড আর্মগুলো রয়েছে, বিশেষ করে জেনেভায় যে আমাদের জাতিসংঘের কমিশন রয়েছে, তার এখন সবচেয়ে বড় ভূমিকা, এবং সেইখানে যত রকম এক্সপার্টদের সহায়তা নেওয়া দরকার সেটা নিতে হবে। কারণ অ্যাক্ট, যেটা আমি এসিটি বললাম, এই অ্যাক্টের যে অ্যালায়েন্সটা গড়ে উঠেছে সেটা আমি বললাম মেজর প্লেয়ার, WHO, ইউনিসেফ, গাভি, সেপি বলে আরেকটা অর্গানাইজেশন আছে, এরা আবার কাজগুলোকে ভাগ করেছে। সেপি যেমন দায়িত্ব নিয়েছে যে ডেভেলপমেন্ট, ভ্যাকসিন ডেভেলপমেন্টে কী কী ধরনের সাপোর্ট দেওয়া যেতে পারে। WHO দিয়েছে যে কি করে এইটাকে পাঠানো যায়, কোন কোন পলিসি কে কে প্রাপ্য হবে, কারা প্রায়োরিটি পাবে, কোন কান্ট্রি প্রায়োরিটি পাবে, সেটা WHOর নেতৃত্বে দিয়েছে। আরেকটা গাভি নিয়েছে যে কি করে প্রকিউরমেন্ট হবে এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কীভাবে হবে। সুতরাং চমৎকারভাবে ভাগ করেছে, এবং তারা কিন্তু ইতিমধ্যে ওই যে ওটাও ভাগ করে ফেলেছে যে জনসংখ্যার, পপুলেশনের সংখ্যার 3%, মানে তার মানে যার পপুলেশন বেশি তার 3% ধরে নেওয়া হয়েছে হেলথ কেয়ার প্রোভাইডাররা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, তার মানে ওই ডোজটা থাকে। ওরা 2 বিলিয়ন ডোজ কিন্তু অ্যাডভান্স পারচেজ করে রেখেছে ইতিমধ্যে, যত রকম যারা পটেনশিয়াল তাদের কাছ থেকে বলছে যে আমরা যদি সাকসেসফুল হয় আমি কিন্তু তোমার এত ডোজ নিয়ে নেব। এবং সেখানে মাল্টিপল কোম্পানি, যাতে আমি যেটা বললাম যে একটা কোম্পানির কাছে কখনো বাধা থাকলে কিন্তু ইউ নেভার নো যে আপনার এটা সফল হবে। তো সেখানে 3%, 20% হচ্ছে যারা সবচেয়ে ভুক্তভোগী হতে পারে, যেমন বয়স্ক যারা,
কিংবা যাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, যারা যেটাকে আমরা বলি কোমরবিডিটি রয়েছে, আরও অসুখ রয়েছে, আর 20% হচ্ছে আদার, যদি ডিফাইন করতে পারি যে আমার এটা খুব প্রয়োজন। তাহলে এই যে এখানে বাংলাদেশ 9 এপ্রিলে তার লেটার অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, 21 এপ্রিলে একটা জুম মিটিংও হয়ে গেছে, অনলাইন মিটিং, যে মানে WHO-এর নেতৃত্বে। 30-এর মধ্যে আবার দিতে হবে তাকে আরেক ধরনের কাগজপত্র দিতে হবে, এবং যেটাকে বলা হয় একটা অ্যাডভান্স পারচেজ কমিটমেন্ট, যে আমি মোটামুটি এই ধরনের একটা সংখ্যা চাই। এই জিনিসগুলো কিন্তু আগেই করতে হবে। এই কাজগুলোর সঙ্গে মানে বিভিন্ন জন কিন্তু মানে যেটাকে বলা হয় টান দেওয়ার চেষ্টা করবে যে তাদের অংশটা তারা আগে নেবে। এইখানে কিন্তু প্রাইভেট পারচেজ না, এই পারচেজটা হচ্ছে তাহলে একটা সমন্বিত পারচেজ, এবং সমন্বিত পারচেজে প্রাইসটাও কিন্তু নেগোশিয়েটেড প্রাইস, এবং সেটাতে সাপোর্ট আসবে এই যে ডোনারদের। তাহলে এই সুযোগটা নেওয়ার পরে ওরা আবার 6-7টা কাজ কিন্তু বলে দিয়েছে, যদি এটা সুযোগ নিতে চাও তাহলে তোমার পপুলেশন, তাহলে লোকালি গভর্নমেন্ট আগেই ঠিক করো যে এখন থেকেই তুমি পলিসি ডিক্লেয়ার করো যে তোমার কোন পপুলেশন প্রায়োরিটি পাবে, কোন গ্রুপরা, তুমি কোন প্ল্যাটফর্ম দিয়ে এটা ডিসেমিনেট করবে, সেইখানে রিয়াকশন হলে কিভাবে তুমি দেখবে, মনিটরিং ইভ্যালুয়েশন কী করে করবে, এবং তোমার হেলথ সিস্টেম কীভাবে স্ট্রেনথেন করবে, এটা কিন্তু চাচ্ছে। তাহলে দেখুন ব্যাপারটা কিন্তু কাগজে কলমে খুব সুন্দরভাবে আছে, যদি আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি। এখানে আপনার আগের প্রশ্নটা বারবারই আসছে যে আমি যদি চাইনিজ ভ্যাকসিন ট্রায়াল দিতাম, আসলে হয়েছে কি, বিএমআরসি এটার এথিক্যাল ক্লিয়ারেন্স দিয়েছিল, পরের ধাপ ছিল ডিজিডিএতে অ্যাপ্লাই করা। ডিজিডিএর ওখানে একটা ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে, সেই ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি যখন কোনো ট্রায়ালকে, ক্লিনিক্যাল ট্রায়াল, সেটা ভ্যাকসিনই হোক অন্য ওষুধপত্র হোক, যখন অনুমোদন দেয় তখন এটা বার্গেনিং করে উইথ এ লোকাল, যেটাকে বলে সিআরও বলে। সিআরও মানে লোকালি লায়াবল একটা অর্গানাইজেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, যারা আইসিডিডিবির মাধ্যমে অ্যাপ্লাই করেছিল। ওখানে কিন্তু বলা থাকে যে আমি যদি তোমার ভ্যাকসিনটা ট্রায়াল দিই আমার জনগণ কী উপকৃত হবে, আমার দেশ কীভাবে উপকৃত হবে, এটা কিন্তু একটা এগ্রিমেন্ট করা থাকে। এই এগ্রিমেন্ট যে কোনো ট্রায়ালের ক্ষেত্রেই কিন্তু করা হয়। এইটা যদি হতো তাহলে এমন হতে পারে যে প্রাইভেটলিও যদি কেউ আনতে চায় তাহলে একটা নেগোশিয়েটেড প্রাইসে আনতে পারতো। তো আমার মনে হয় সরকারের এখন সবচেয়ে বড় কাজ আমাদের মিশনের মাধ্যমে এবং আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল যে ভ্যাকসিন, কারণ ওরা কিন্তু এই কান্ট্রিগুলোকে প্রটেক্ট করার জন্য এই মেকানিজমটা তৈরি করেছে। আমরা যদি কোনো বাইল্যাটারাল চুক্তির ফাঁদে পড়ি, সেটা চীন হোক আর ভারত হোক আর যেখানে হোক, সেই ফাঁদে পড়লে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ মাল্টিপল ভ্যাকসিনের সুযোগটা একমাত্র ওই অ্যালায়েন্সের মাঝে। কিন্তু আরেকটি বিষয় দেখলাম যে আমরা সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে যে চুক্তি করলো করোনা ভ্যাকসিন প্রাপ্তিতে, ইসরায়েলে তো তারা ভ্যাকসিন উৎপাদনও করছে না, কিন্তু তাদের সাথে যে এটি কি বিশ্ব রাজনীতির কোনো, এটা আমার মনে হয় সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক বিষয়। কারণ যদি কোনো ভ্যাকসিন, একটা ভ্যাকসিনের সঙ্গে কোনো কান্ট্রি চুক্তি করে, ওই ভ্যাকসিন যে কাজ করবেই। আমি আবারও বলছি যে বেশিরভাগ এই ভ্যাকসিনগুলো এত দ্রুত হচ্ছে কেন, ওই যেটা ভেক্টর বেসড, আরএনএ বেসড কিংবা যেটা প্রোটিন বেসড, কারণ সেগুলো বায়োটেকনোলজিতে উৎপাদন করবে। এবং নিশ্চয়ই ডক্টর রেজা ভালোই জানেন যে বায়োটেকনোলজির কারণেই দ্রুতর কথা উঠছে, এবং সেখানে অনেকগুলো ফেজ বাইপাস করেছে। যেমন একটা বলেছে যে চ্যালেঞ্জ ট্রায়াল, এটাও কিন্তু পৃথিবীতে এক ধরনের নতুন ধরনের, এটা অনেক এথিক্যাল প্রশ্ন উঠছে। তাহলে আমরা যখন এই দ্রুত উৎপাদন হবে, এটা যে ঠিকমতো কতটা কাজ করবে এই ব্যাপারে যখন ফিল্ডে যাওয়া হবে, আমরা বলি ফেজ 4 ট্রায়াল, তখন রিয়েলি বোঝা যাবে যে ফেজ 4-এ গিয়ে কী পাচ্ছি লং টার্মে। হ্যাঁ, কারণ এগুলো ঘটনা আছে, ভ্যাকসিন কুফল দিয়েছে, এরকম আছে। সুতরাং আমাদের এই ধরনের বাইল্যাটারাল কন্ট্রাক্টের থেকে বাইরে থাকতে হবে। আমাদের যে সুযোগটা অলরেডি তৈরি হয়েছে, এবং বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে লাইনে আছে, কিন্তু বাকি কাজটা শেষ করতে হবে। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। ডক্টর রেজা, যেটি লিয়াকত আলী ট্রায়ালের কথা বলছিলেন, যে আমাদের এখানে চায়না ভ্যাকসিনের ট্রায়াল যেটি হতে গিয়েও হলো না, বা পার্শ্ববর্তী দেশ ভারত বেশ কয়েকটি ট্রায়াল করছে, তা আমরা কি আরও কয়েকটি সোর্স থেকে ট্রায়াল করলে তো এগিয়ে থাকতো বাংলাদেশ? অবশ্যই। সেক্ষেত্রে কি প্রস্তুতির ঘাটতি নেই, যে আমরা যতই বলি যে আমরা তাড়াতাড়ি নিব, যে কোনো সোর্স থেকে নিব, সে ধরনের বাস্তবতার থেকে তো দূরে আছি? হ্যাঁ, একটু তো দূরে আছি, সেটা তো আমরা বুঝতেই পারছি। কারণ যখন আইসিডিডিআরবি, আমরা জানি যে বাংলাদেশের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে, এবং তারা অনেক ভালো ভালো কাজের আগেও করেছে, এর আগেও তারা ভ্যাকসিনের ট্রায়াল করেছে। তারা যখন একটা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো চাইনিজ কোম্পানিটার সাথে, এবং এটি বাংলাদেশের বিএমআরসি যখন এটা অনুমোদন দিল, তখন এটি যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেই হয়েছে। কারণ ওই প্রোটোকলটা আমি নিজেও দেখেছি, সেখানে তারা একেবারে এক্স্যাক্টলি ইনভিট্রো কাজ করে তারা
প্রিক্লিনিক্যাল অর্থাৎ প্রাণীদেহে বিভিন্ন, শুধু একটা প্রাণী না, তারা আমি দেখেছি তারা র্যাবিট ব্যবহার করেছে, মাইস ব্যবহার করেছে, তারা গিনিপিগ ব্যবহার করেছে, মাঙ্কি ব্যবহার করেছে, এগুলোর রেজাল্ট পর্যালোচনা করে তারা ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করেছে। তারপরে 744 পিপলের উপর তারা কিন্তু ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করেছে, যেটা আমি আগেও বলেছি। তো এটার রেজাল্টের উপর ভিত্তি করে তারা এখন থার্ড ফেজে, অর্থাৎ মাল্টি সেন্টার বা মাল্টি কান্ট্রিজে এই ট্রায়ালগুলো হতে হয়, কারণ যেখানে মেনি থাউজেন্ডস পিপল দরকার, ভলান্টিয়ার দরকার। তো সেটা আমাদের দেশে হতেই পারতো। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, যে ব্রাজিলের কথা আমরা শুনছি। দেখেন, এই রাশিয়ার ভ্যাকসিন যখন তৈরি হয়ে গেল, ব্রাজিল তাড়াতাড়ি তাদের সাথে কথা শুরু করলো এবং ব্রাজিলে তাদের ট্রায়াল দেওয়ার জন্য তারা রেডি। ব্রাজিল আপনার অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল দেওয়ার জন্য রেডি, ব্রাজিল মডার্নার ভ্যাকসিন ট্রায়াল দেওয়ার জন্য রেডি, এবং চাইনিজ ভ্যাকসিন সেখানে ট্রায়াল হবে। তো ব্রাজিল কেন এতটা সুযোগ দিচ্ছে? তার অর্থ হচ্ছে যে ব্রাজিল জানে যে তার পপুলেশনের জন্য ভ্যাকসিন প্রয়োজন, আর একটা ট্রায়াল যখন সম্পন্ন হবে, ট্রায়াল দেওয়ার মানে এই না যে আমি সেটা কিনে ফেললাম। ট্রায়ালের যে ফলাফল, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে ওই ভ্যাকসিনটা আমাদের দেশের পপুলেশনের জন্য কাজ করবে কি করবে না। সো দিস ইজ এ চান্স। আমরা কেনার আগেই যদি একটা টেস্ট করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা একটু বেটার পজিশনে থাকলাম। আর যখন এই ট্রায়ালটা হবে, লিয়াকত ভাই বলছিলেন যে তাদের সাথে একটা বিশেষ নেগোসিয়েশনে আমরা কতটা কম প্রাইসে কত বেশি ডোজ আমরা নিতে পারবো, সেই ধরনের কিন্তু একটা আলোচনা করার সুযোগ থাকে। তো এই সবগুলো জিনিস আমরা হারাবো যদি আমাদের দেশে কোনো ট্রায়াল আমরা ঠিকমতো হতে না দিই। এবং অবশ্যই যে সমস্ত ভ্যাকসিনের ট্রায়ালের কথা বলা হচ্ছে, এই ভ্যাকসিনগুলো কিন্তু রাতারাতি ডেভেলপড হয়নি। লিয়াকত ভাই আরও বলেছেন যে বায়োটেকনোলজির কারণে কিন্তু আমরা এখন অনেকটা সময় কমিয়ে আনতে পারছি। অর্থাৎ আগে যেটা ডেভেলপ করতে অনেক বেশি সময় লাগতো, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেটুকু আমরা কমাতে পারি। কিন্তু এই যে ট্রায়াল না দিয়ে কিংবা প্রাণীদেহে এটার পরীক্ষা না করে, মানুষের উপর ট্রায়াল পরীক্ষা না করে আমরা যদি সরাসরি এটার ইউজে চলে যাই, সেটা আসলে একটা দুর্ভাগ্যজনক বা আরও খারাপ পরিস্থিতি হতে পারে। বাংলাদেশে অনেক ধরনের ঝুঁকি হতে পারে। আপনি জানেন যে ইউকেতে অনেক মানুষই তারা ভ্যাকসিন নিতে চায় না, কারণ তারা মনে করে যে ভ্যাকসিন নিলে বিশেষ করে তাদের যে অফস্প্রিংস, তাদের যে মানে পরবর্তী জেনারেশন হবে, তাদের অনেকেরই সমস্যা হতে পারে। প্লাস যারা চিলড্রেন, তাদেরও অনেক সময় দিতে চায় না, কারণ তারা অটিস্টিক হয়ে বড় হয়ে যেতে পারে। এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা বলা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও আছে। কারণ ভ্যাকসিন তৈরিতে কিছু অ্যাডজুভেন্ট ইউজ করা হয়, যেটা ভ্যাকসিনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। এই অ্যাডজুভেন্ট যদি রাইটলি সিলেকশন না হয়, তাহলে কিন্তু সেগুলো অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এবং এটা নিউরাল আমাদের যে সিস্টেমটা আছে তার উপর অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তো এইসব জিনিস কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষিত হয়েছে। আমি এই কথা বলে ভীতি আনতে চাই না, কারণ আফটারঅল এই ধরনের একটা মহামারীতে যেখানে কোনো ওষুধ নাই, অন্য কোনো ব্যবস্থা নাই, সেখানে কিন্তু ভ্যাকসিনের উপর আমাদের অনেকটা নির্ভর করতে হয় বা করতে হবে। সুতরাং আমরা চাই যে একটা ভালো ভ্যাকসিন হোক। কোন ভ্যাকসিন আমাদের দেশের জন্য কার্যকরী সেটা ডিটারমিন করার সময় এখনও কিন্তু আসেনি। সুতরাং আমাদের যত ধরনের অপশানসগুলো আছে, সেই প্রত্যেকটা অপশানস আমাদের খোলা রাখতে হবে, সো দ্যাট আমরা যেন রাইট টাইমে একটা কার্যকরী ভ্যাকসিন আমাদের দেশের পপুলেশনের জন্য নিশ্চিত করতে পারি। সো আমি মনে করি যে এই ভ্যাকসিন ট্রায়াল কিংবা ভ্যাকসিন যারা তৈরি করছে, তাদের সাথে আরও বেশি ক্লোজলি কাজ করে আমাদের দেশের জনগণের যথাসময়ে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করার জন্য যা কিছু করণীয়, সেটা আমাদের সরকারকে করতে হবে। জি, ডক্টর রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। রহিন হোসেন প্রিন্স, যেটি আমরা শুরুতে আলোচনা করছিলাম যে করোনা টিকা নিয়ে যে বিশ্ব রাজনীতির যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিশেষ করে ডক্টর লিয়াকত আলী যেটি উল্লেখ করেছেন যে ট্রাম্পের আমেরিকার সামনে নির্বাচন, পুতিনের তার অর্থনীতিকে আবার পুনর্গঠন করতে হবে বা সেখানে চলে আসতে হবে, চায়নাকে তার অর্থনীতি ধরে রাখতে হবে, এইরকম একটি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য আসলে কি ধরনের কৌশল নেওয়া উচিত, আপনি কি মনে করেন? না, আমি মনে করি যে প্রথমত হচ্ছে যে আমাদের বাস্তবতায় মানুষ তার যে জায়গাটায় আছি, সেখানে আমাদের কতগুলো প্রয়োজন আছে, এটাকে উপেক্ষা করা চলবে না। এটি এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে উপেক্ষা না করলে হুটহাট করে কিছু করব তাও তো না, কারণ এটা তো সায়েন্স, বিজ্ঞান। সুতরাং এই জায়গায় আমি আমার যে কথাটা লিয়াকত ভাই বলছেন যে আমার জাতিসংঘ এবং তার জায়গা থেকে কূটনৈতিক তৎপরতা সহ সব কাজটা অব্যাহত রাখবো, তাহলে সেইটা রাখার জন্য আমার হচ্ছে পলিটিক্যাল ডিসিশনটা ঠিক রাখতে হবে। এইখানে বাণিজ্য এবং অন্য বিষয়টা প্রধান না, আমার ভূ রাজনীতিক অন্য জায়গাটায় না থাকা উচিত। এটা হচ্ছে প্রথম কাজ বলে আমার কাছে মনে হয়। এই জায়গায় নির্মোহভাবে মানুষ প্রধান, এই বিবেচনা করতে হবে, এবং আমি নেগোশিয়েট করে কত ভালোভাবে
কত কম প্রাইসে মানুষ আনতে পারি, এবং আগেই বাংলাদেশের ডিস্ট্রিবিউশন অ্যাটিটিউডগুলো ঠিক করতে হবে। তা সেক্ষেত্রে আমার অত হয়তো নলেজ নাই, এখানে লিয়াকত ভাই যে পয়েন্টগুলো বললেন যে তাদেরও কতগুলো দৃষ্টিভঙ্গি আছে, কোন ধরনের জনগোষ্ঠীর কাছে যাওয়া যাবে সেইটাকে তো নিশ্চিত করে আমাদের ডিক্লিয়ারেশনে চলে যাওয়া উচিত। এই জায়গাগুলো যাতে আমরা টাইম ফ্রেমে ফেল না করি, এইটা ফেল করলে একটা ভুল কাজ হবে, এটি একটি দিক। আরেকটি দ্বিতীয় এবং কথা যেটা আপনি বললেন সেই জায়গাটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ মনে করি, কারণ বাংলাদেশের একটা হচ্ছে যে আমরা এই এশিয়ার রাজনীতির একটা চক্করের মধ্যে যেমন আছে, আরেকটা আছে পুরো ভূ রাজনৈতিক চক্করে, সেটা জানি। এখন ধরে নেন অতীতের অনেক সময় ছিল যাচ্ছে ঠিক আছে আমি ভাগ বটোয়ারা, কথার কথা একটা দেশের কাছ থেকে আমি যখন তাকে একটা জিনিস দিচ্ছি, আর মানে বন্দর দেওয়ার চিন্তা করলে আর এক দেশের আর্মস কেনার চিন্তা করতেছি, আর এক জায়গায় একটা চিন্তা করতেছি, এরকম করে আমরা কিন্তু বাংলাদেশটাকে অতীতে নানা সময় আমার রাজনীতির টিকে থাকার সাথে অনেক সময় ভাগ বটা করে দেওয়ার চিন্তা করেছি। আমার মনে হয় এইবার সময় এসেছে দৃঢ়ভাবে দাঁড়ানোর। আমি অন্যভাবে দৃঢ়ভাবে দাঁড়ানোর কেন বলছি আমি জানি না, দুইজন এখানে জনস্বাস্থ্যবিদরা কি বলবেন। দৃঢ়ভাবে দাঁড়ানোর অন্য একটা বিষয় আছে যে সারা দুনিয়াতে এই ঘটনার পরে যে মানুষের জবলেস এটা হয়ে গেছে, মানুষের আপনার কি বলে খাদ্য নিরাপত্তাহীনতার একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশে এখন সেই জায়গাটা আমরা আপার হ্যান্ডে আছি। তাহলে আমরা যদি ওই জায়গাটা করতে পারি, বাংলাদেশ এই আপার হ্যান্ডটাকে কাজে লাগাতে হবে। লাগিয়ে আমি কেন অন্যের উপরে নির্ভরশীল করব? আমার জনগণ, আমার দেশ, আমার যদি খাদ্যের উৎপাদনে ঘাটতি না থাকে সেই জায়গায় যদি আরও প্রণোদনা নিয়ে থাকতে পারি, সুতরাং আমার যতটুকু বিশ্বকে ভবিষ্যতে যে আজকে আমি এই জিনিসটা নেব এবং আমার যদি কখনো দরকার হয় সেই জায়গাগুলো আমার যে খাদ্য নিরাপত্তা হয়ে আমি কেন আমদানির জায়গায় থাকবো, আরও উৎপাদনের জায়গায় যেতে পারি কিনা, মানে আমার যার যার সুবিধার জায়গাটা আছে সেইটা করে আমি আমার জায়গাটা যাতে যাই, আমি কোনো রাজনীতির শিকারে যাতে পরিণত না হয় এটা দেখতে হবে। যে কথাটা এখানেই আলোচনা উঠে আসছে যে অন্য দেশগুলো কিন্তু দেখেন তার তথাকথিত, আমি কোড আনকোডে বললাম যে জাতীয়তাবাদের নামে তারা তাদের দেশীয় স্বার্থ দেখছে। তা আমি তো অবশ্যই আমার মানুষের স্বার্থ দেখব। আমি কিন্তু তথাকথিত উগ্র জাতীয়তাবাদের নামে শুধু নিজের জায়গায় থাকবো না, আমি অবশ্যই বিশ্ব রাজনীতি, মানবিকতা সেই ধারা দেখব, কিন্তু নিজের জায়গাটাকে উপেক্ষা না করে, আমার জনগণকে উপেক্ষা না করে আমি যদি দেখি তাহলে এটা কার্যকর ভূমিকা পালন করবে। কিন্তু আমি যদি ক্ষমতার স্বার্থে, ওই যে উনি যেটা বললেন ট্রাম্পের ঘটনা, পুতিনের ঘটনা, চীনের মতো আমি আমার টিকে থাকা, আমার কর্তৃত্ববাদী অবস্থান, আমার যে সেট অফ মানে কি বলে আমলা, তাদের উপরে নির্ভর করলাম, জনস্বার্থের বিদ্যের উপরে নির্ভর করলাম না। আমার মন্ত্রী সাহেব একটা কথা বলে ফেলছেন, সেইটাকেই হালাল করার জন্য আমি ভূমিকাগুলো নিয়ে গেলাম, হ্যাঁ আমি এই দেশের স্বার্থ একটু রক্ষা করলাম। এই জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে, কারণ নিকট অতীতের অভিজ্ঞতা আমাদের মোটেই ভালো না। এমনকি যে করোনা নিয়ে আপনি শুরুতেই যেটা বলেছিলেন, দেখুন এখনো এর ভয়াবহতা নষ্ট হয়ে গেছে, তথ্যটা বলছে না। তথ্য বললে এখানে আমরা কি বললাম তা তো কিছু না, কারণ একটা বিখ্যাত কথা আছে লিয়াকত ভাই, যে এটা বোধ হয় যদি আমি ভুল না করি, যে মানুষ বা অনেকে আমরা মিথ্যা কথা বলতে পারি, সিচুয়েশন তো মিথ্যা কথা বলে না, সিচুয়েশন মিথ্যা কথা বলতে পারে না। তো আমার সিচুয়েশন বলছে যেন পরিস্থিতি অত ভালো না, কিন্তু আমি বলে বেড়াচ্ছি যে এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। কিসের এর কোনো বেজ আছে? সুতরাং এই বেজের উপরে যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে কিন্তু টেকার ব্যাপারেও আপনি চিন্তা করবেন যে ওইখানে আপনি যার যার অন্য ভূ রাজনৈতিক কি বলে স্বার্থের শিকার হয়ে যাবেন, আর এটা নির্ভর করবে না এমনি এমনি আমরা পেয়ে যাব, যার যার দরকারে সে নিয়ে আসবে। এটা তো কোনো রাষ্ট্রের কথা হইতে পারে না, কোনো সরকারের কথা হইতে পারে না, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশের জনগণের স্বার্থে এ ধরনের কথা হতে পারে না। সুতরাং আমাদের মনে হয় যে সরকারকে এখনই একটা জনস্বাস্থ্যবিদদের উপরে আলোচনা করে এ ব্যাপারে যে দায়িত্বশীল আচরণ করা দরকার সেটা যেমন করতে হবে, আমরা যেন কোনো রাজনীতির শিকারে পরিণত না হই সেটাকে দেখতে হবে। আমার পিপুলের ইন্টারেস্ট থেকে, দেশের ইন্টারেস্ট থেকে, আমার অর্থনীতির অন্যান্য গতিমুখও যাতে ঠিক থাকে সেটার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। আমাদের হাতে সময় একদম কম, আলোচনা শেষ করতে হচ্ছে। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ এবং রুহিন হোসেন প্রিন্স, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে লেট এডিশন। জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।